সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। কাজামাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা দেখছেন দূরের কাছে এবং আমার সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখছেন সকলকেই কাজামাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিই। আমি সুমি বড়ুয়া, সহকারী শিক্ষক, কাজামাল স্কুল অ্যান্ড কলেজ, কোতোয়ালি, চট্টগ্রাম। তোমরা সকলে বই খাতা নাও, আমরা বাংলা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা বাংলা সেকেন্ড পেপারে বানান টপিকসটা নিয়ে আলোচনা করব। খাতাগুলো লিখে নাও বানান। আচ্ছা, এই বানান পড়ে আমরা কি জানতে পারব? বানান পড়ে আমরা জানতে পারবো বানান কি, বানানের নিয়মগুলা কি এবং কিভাবে আমাদের বানান করে দুর্বোধ্য কঠিন বিষয়কে সহজভাবে আমরা পড়তে পারবো বা লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে বানান বলতে আমরা কি বুঝি। তোমরা লিখো, বানান বলতে আমরা বুঝি, বানান বলতে আমরা বুঝি বর্ণনা করা। বানান বলতে আমরা বুঝি বর্ণনা করা। অন্যভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারবো বুঝিয়ে বলা। অর্থাৎ বানান বলতে আমরা সাধারণত বুঝি বর্ণনা করা বা বানান করা। অন্যভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারবো বানান শব্দের অর্থ হলো বুঝিয়ে বলা। আচ্ছা, আমরা যখন লিখতে যাই তখন আমাদেরকে কি সম্পর্কে জানতে হয়? অর্থাৎ আমাদেরকে জানতে হয় স্বরবর্ণ কি, ব্যঞ্জন বর্ণ কি। স্বরবর্ণ কি, ব্যঞ্জন বর্ণ কি আমরা চিনি সবাই, হয়তো চিনি। তারপর আমি একটু স্মরণ করিয়ে দিই। স্বরবর্ণ হচ্ছে কোনগুলা? সরিয়, সরেয়া, রস্যি, দীর্ঘি, হ্রস্ব, এগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, ম, এগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বলি, যেমন আম। এখানে স্বরবর্ণ কোনটা, ব্যঞ্জন বর্ণ কোনটা? নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে স্বরবর্ণ হচ্ছে সরয়া আর ম হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ। আবার একটা উদাহরণের মাধ্যমে আরো বুঝতে পারবো, মা। এখানে মার মধ্যে মা হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণ। আর আকারটা হচ্ছে, অর্থাৎ আটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমরা বানান বলতে বুঝবো, অর্থাৎ আমরা যখন লিখতে যাব তখন সেটা কি হয়, স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ হয়, ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ হয়, আবার স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ হয়, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ হয়। এভাবে আমরা কি করতে পারি, বানানটা করতে পারি। অর্থাৎ যখন যেভাবে আসে সেভাবেই আমাদেরকে বানানটা করতে হয়। বানান আমরা শিখতে গেলে আমাদেরকে জানতে হবে, অর্থাৎ কখনোই পরিপূর্ণভাবে আমরা বানানটা বা কোনো ধ্বনি অনুযায়ী আমরা সেটা করতে পারি না। এটা কোনো দেশেই সেটা পারে না। সেই কারণে অনেক, অর্থাৎ আমাদের এটা কি হয়, যে যার মতো করে কি করে বানান করে। সেই কারণে এখানে বানানের মধ্যে কি হয়ে যায়, বিশৃঙ্খলা দেখা যায়। সেই কারণে আমাদেরকে জানতে হবে কোথায় দন্তীয় স বসবে, কোথায় তালবীয় স বসবে, কোথায় চন্দ্রবিন্দু বসবে, কোথায় কি বসবে, অর্থাৎ ইও বসবে। এইগুলো আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। আমরা যদি জানি কোথায় তালবীয় স বসবে, কোথায় দন্তীয় স বসবে, তাহলে আমরা টোটালি বানানটা কি করতে পারব, সম্পূর্ণরূপে করতে পারব। এই বানান যেহেতু করতে গিয়ে ধ্বনির মধ্যে যে বিপর্যয় হয়েছিল, সেই কারণে প্রথম উদ্যোগ নিয়েছিল কলিকাতা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ কেন, বানানটাকে কি করার জন্য, শৃঙ্খলা আনার জন্য। কত সালে, 1936 সালে। তারা 1936 সালে সর্বপ্রথম বানানকে শুদ্ধ রূপে বলার জন্য, চেনার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়, একটু লিখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম
উদ্যোগ গ্রহণ করো। এরপর থেকে বানানের আর কি হয় না, ধ্বনির তেমন পরিবর্তন হয় না, প্রত্যেকেই সুন্দরভাবে শুদ্ধ রূপে বানান করার প্রচেষ্টা চালায়। তবে বাংলা একাডেমি এবং টেক্সট বোর্ড, বাংলা একাডেমি এবং টেক্সট বোর্ড কি করে, এই বানান রীতি যেটা প্রচলন করে সেটাই সর্বত্র কি হয়, অনুমোদিত হয়। তা প্রত্যেকটা দেশ সেটাই কি করেছে, অনুদান দিয়েছে, অনুমোদন করেছে। তবে সর্বপ্রথমে বাংলা একাডেমি মূলত কি করেছে, বানানকে কি করেছে, শুদ্ধ রূপে সঠিক রূপে বানানটা করার জন্য কি করেছে, সবাইকে উৎসাহ দিতে। বাংলা একাডেমির বানানটাই হচ্ছে শুদ্ধ বানান। এবার আমরা বানানের নিয়মগুলো একটু জানি। বানানের নিয়ম, অর্থাৎ বানান করতে গেলে আমাদেরকে কি কি নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমত লিখো ইংরেজি শব্দ। ইংরেজি বলতে আমরা বুঝি যেমন আরবি, ফার্সি। ইংরেজি বলতে আমরা বুঝি, আর অর্থাৎ বাইরের দেশ থেকে আমাদের এখানে এসে আমরা যে ধ্বনিগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি শব্দ, ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে রস্বই বা ইকার ব্যবহৃত হয়। রস্বই বা ইকার ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি জাফরানি, মিশনারি ইত্যাদি। এরপর আমরা যদি বাংলা শব্দ ব্যবহার করতে যাই, তা বাংলা বানানের ক্ষেত্রেও রস্বই বা রস্যি অর্থাৎ রস্যিকার ব্যবহৃত হয়। তোমরা জানো বাংলা বানান অর্থাৎ বাংলা শব্দ কি কয়েকটা বলতে পারবে? আচ্ছা, যেমন বাঁশি, হাড়ি ইত্যাদি। এরকম অনেক শব্দ রয়েছে যার মধ্যে কি হয়, এই রস্যিকারটা ব্যবহৃত হয়। তাহলে আমরা পেলাম ইংরেজি শব্দের ক্ষেত্রেও রস্যি ব্যবহৃত হয়, বাংলা বানানের ক্ষেত্রেও রস্যি ব্যবহৃত হয়। আরো জানবো অর্থাৎ ভাষা ও জাতিবাচক। ভাষা ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে রস্বই বা রস্যিকার ব্যবহৃত হয়। যেমন বাঙালি, ইংরেজি, পাকিস্তানি ইত্যাদি। পাকিস্তানি, ইরাকি, এরকম অনেক শব্দের ভাষা বা জাতিবাচক শব্দের ক্ষেত্রে কি হয়, রস্যিকার ব্যবহৃত হয়। এরপর যেমন আমরা ইংরেজিতে এ উচ্চারণ করতে গিয়ে আমরা কি লিখি, এ, অর্থাৎ বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা লিখি কি, এ। যখন দন্তমূলীয় স ব্যবহার করি, স যখন ব্যবহার করি তখন আমরা লিখি এস। যখন তালব্য স লিখি তখন আমরা লিখি এস এইচ। এরপর আমরা আরেকটা নিয়মে যাই, যেমন সংস্কৃত ও তৎসম শব্দের পরে র এর পরে কি হবে, র এর পরে মূর্ধন্য হবে। অর্থাৎ সংস্কৃত ও তৎসম শব্দের পরে মূর্ধন্য হবে। যেমন রণ,
মরণ, অনুসরণ ইত্যাদি। আমরা আরেকটা নিয়ম জানবো, সেটা হচ্ছে বাংলা। বাংলা শব্দের পরে, বাংলা শব্দের রয়ের পরে দন্তান্ন হবে। যেমন ধরন। তাহলে আমরা বানানের 6টা নিয়ম সম্পর্কে জানলাম। ইংরেজি শব্দের ক্ষেত্রে রস্যিকার হবে, বাংলা বানানের ক্ষেত্রে রস্যিকার হবে, ভাষা বা জাতিবাচক ক্ষেত্রে রস্যিকার হবে। আমরা যখন এ উচ্চারণ করব সেটা তখন কি হবে? এ হবে। আর দন্তমূলীয় স যখন ব্যবহার করব তখন এস হবে, এবং তালব্যয় স যখন ব্যবহার করব তখন এসএস হবে। আর সংস্কৃত এবং তৎসম শব্দের র এর পরে, অর্থাৎ গোবিন্দ এর পরে কি হবে? মূর্ধন্য হবে, যেমন রণ, মরণ, অনুসরণ ইত্যাদি। এরপর বাংলা শব্দের র এর পরে দন্ত্যান্ন হবে, যেমন ধরন। তাহলে আমরা আজকে বানান সম্পর্কে জানলাম, বানানের নিয়ম সম্পর্কে জানলাম। এরপর আমরা বাড়ির কাজ, তোমাদেরকে বাড়ির কাজ দিব, যা পড়েছি আমরা। এই চ্যাপ্টার থেকে